বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের পাঠ্য তাহারই পড়ে মনে এই কবিতাটি নিয়ে। আমি কবিতাটির পাঠ পর্যালোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করি। তাহারই পড়ে মনে কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। সুফিয়া কামাল বাংলা কাব্য সাহিত্যের মহিলা কবিদের মধ্যে অন্যতম। যে সময় সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। চার দেয়ালের মাঝে বন্দি জীবনযাপন, অর্থাৎ তারা ছিলেন অসূর্যম পর্ষা। সূর্যের আলো তাদের স্পর্শ করত না, অর্থাৎ একটা পর্দানুসীন প্রথার মধ্যে তাদেরকে বড় হতে হয়েছিল। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় আত্মনিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। তার জন্ম 1911 খ্রিস্টাব্দের 20 জুন, জন্মস্থান বরিশাল জেলায়, পৈতৃক নিবাস কুমিল্লায়। তার পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম সাবেরা বেগম। সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায়। তাহারই পড়ে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে কবিতাটি সাঁঝের মায়া কাব্যগ্রন্থে গ্রন্থিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি নিয়ে প্রকাশ পেয়েছে। এটি মূলত একটি বিরহমূলক কবিতা। ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে কবিতাটিতে। কবির বিষাদময় রিক্ততার সুর প্রতিধ্বনিত হয়েছে এই কবিতাটিতে। কবিতাটি নাটকীয়। গঠনরীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর কবিতা, অর্থাৎ এই কবিতায় কবিভক্ত এবং কবির মধ্যে কথোপকথন, প্রশ্ন উত্তরের মাধ্যমে কবিতাটি শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তোমরা পাঠ পরিচিত অংশটি মনোযোগ সহকারে পড়লে কবিতাটি সম্পর্কে ধারণা পরিষ্কার হবে। শিক্ষার্থীবৃন্দ, কবিতার মূল পাঠে প্রবেশের আগে আমরা এই কবিতায় ব্যবহৃত কঠিন শব্দগুলোর অর্থ ও টিকা দেখে নিই। অলক মানে অলক্ষ্য, অর্থাৎ যা দৃষ্টির অগোচরে। কবিতায় অলক শব্দটি ব্যবহৃত হয়েছে এভাবে: অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি। পাথার মানে সমুদ্র। পুষ্পারতি মানে ফুলের বন্দনা বা নিবেদন। কবিতায় পুষ্পারতি শব্দটি ব্যবহৃত হয়েছে এভাবে: পুষ্পারতি লভেনিকি ঋতুর রাজন। মাধবী মানে বাসন্তীলতা বা তার ফুল। কবিতায় মাধবী শব্দটি ব্যবহৃত হয়েছে এভাবে: মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য মানে অঞ্জলি, বিরোচন মানে রচনা, অর্থাৎ মালা গাথা। প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয় অর্ঘ্য বিরোচন করে। কুহেলি মানে কুয়াশা। উত্তরী মানে চাদর বা উত্তরীয়। কবিতায় উত্তরী শব্দটির ব্যবহার খেয়াল করো। কুহেলি উত্তরী তোলে মাঘের সন্ন্যাসী, অর্থাৎ কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে চলো এবার আমরা মূল কবিতায় প্রবেশ করি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কবিভক্ত কবিকে হে কবি বলে সম্বোধন করে কবির কাছে জানতে চাইছেন, কবি নীরব ও উদাসীন কেন? প্রকৃতিতে ফাল্গুন মাস আসার সাথে সাথে বসন্ত ঋতুও এসে উপস্থিত হয়েছে। এ সময় উদাসীন কবি কাব্যগান রচনা করে বসন্তকে বরণ করে নেবেন কিনা, প্রশ্নকারী কবিভক্ত তাই জানতে চেয়েছেন কবির কাছে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি,
দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবিভক্তের প্রশ্নের উত্তরে কবি মায়াজড়িত চোখ তুলে তাকিয়ে কবিভক্তের উদ্দেশ্যে বলছেন, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ বসন্তে দক্ষিণের বাতাস বইতে শুরু করেছে কিনা। শীত শেষে আসে বসন্ত, বসন্তের আগমনে উত্তরের শীতল বাতাস বওয়া বন্ধ হয়ে দক্ষিণ দিক থেকে উষ্ণ বাতাস বইতে শুরু করে। বসন্তের পরশে গাছে গাছে দেখা যায় ফুলের সমারোহ, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, আর দক্ষিণা বাতাস সেই ফুলের গন্ধ গায়ে মেখে উতলা হয়ে ওঠে, দিক বিদিক সুগন্ধে ভরে তোলে। কিন্তু আনমনা অর্থাৎ উন্মনা কবি প্রকৃতির এ সকল পরিবর্তনের কিছুই লক্ষ্য করেননি। এখানে কবিভক্তিকে কবি জিজ্ঞাসা করছেন, প্রকৃতির এ সকল পরিবর্তন ঘটেছে কিনা। এতে বসন্তের আগমন সম্পর্কে কবির উদাসীনতাই স্পষ্ট হয়ে ওঠে। এখনো দেখনি তুমি, কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্পসাজ। কবির উদাসীনতার পরিচয় পেয়ে কবিভক্ত কবিকে বলছেন, কেন তিনি বসন্তে আগমনে এই ক্ষণে এত উদাসীন আনমনা। কবিভক্তের এ কথায় আমরা নিশ্চিত হই, প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠলেও কবিতা লক্ষ্য করছেন না। কবিভক্তের প্রত্যাশা ছিল, কবি হয়তো বসন্তের আগমনে বসন্তকে অভ্যর্থনা জানাতে নতুন ফুলে ঘর সাজাবেন, নিজেও পুষ্প সাজে সজ্জিত হবেন, কিন্তু এসবের কিছুই ঘটেনি। কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবিভক্তের প্রশ্নের উত্তরে কবি বহুদূরে উদাসীন দৃষ্টিপাত করে বলছেন, বহুদূর সমুদ্রপথ পাড়ি দিয়ে বসন্তের তরীর আগমন ঘটেছে কিনা, বসন্তকে অভ্যর্থনা জানিয়ে গান বেজেছে কিনা। আর বসন্ত যদি এসেই থাকে তবে কবিকে সে আহ্বান করেছে কিনা। কিন্তু কবি এসবের কিছুই শ্রবণ করেননি, এমনকি সন্ধানও রাখেননি। বস্তুত কবির এসব জিজ্ঞাসায় অপ্রাপ্তিজনিত বিরহ যন্ত্রণা ও বেদনাবোধ আক্রান্ত উদাসীন মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায়। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবিভক্ত বললেন, কবি যেন বসন্তকে উপলক্ষ করে এই ক্ষণে একটি গান রচনা করেন। কবিভক্ত কবির কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে চান, এটা কবিভক্তের অনুরোধ। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বড়িয়া, রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কবিভক্তের অনুরোধ শুনে কবি স্মিত হাসে নরম কণ্ঠে বলছেন, এবার না হয় বসন্ত বন্দনা নাইবা হলো। বসন্ত কবির আগমনী গানের অপেক্ষায় থাকেনি, বসন্ত প্রকৃতির নিয়মে ফাল্গুন মাস আসার সাথে সাথে এসে উপস্থিত হয়েছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কবিভক্ত বলছেন, বসন্ত কবির অপেক্ষা না করে যথানিয়মে চলে আসায় কবি অভিমান করেছে কিনা। কবিভক্তের অনুযোগ, বসন্ত যেহেতু চলেই এসেছে, এখন কবির উচিত বসন্তকে অভিবাদন জানানো, কেননা বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুনো বেলায়, ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, মাধবী কুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবিভক্তের অনুযোগের উত্তরে উপেক্ষার ভাব নিয়ে কবি বললেন, বসন্তের আবির্ভাব বৃথা যাবে কেন, এই ফাল্গুন মাসে কি গাছের শাখায় শাখায় ফুল ফোটেনি, ঋতুরাজ বসন্তে কি পুষ্পের বন্দনা লাভ করেনি, মাধবীলতার ফুলে কি গন্ধ নেই, পুষ্পাঞ্জলি কি রচিত হয়নি, অর্থাৎ প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করেনি। কবিভক্তের কাছে কবির এটাই জিজ্ঞাসা। হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা।
কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। কবির জিজ্ঞাসার উত্তরে কবিভক্ত বলছেন, বসন্তের আগমনে এসব কিছুই ঘটেছে, কিন্তু কবিভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন। কবিভক্ত পুনরায় অনুযোগের সুরে বললেন, ঋতুরাজ বসন্তেকে উপেক্ষা করে কবি বসন্তের অন্তরে ব্যথা দিচ্ছেন। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহার এই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। অবশেষে কবি কবিভক্তের কাছে এসে নাটকীয়ভাবে সমস্ত অভিযোগ অনুযোগ ও প্রশ্নের মীমাংসা করছেন এবং নিজের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন এই বলে যে, কুয়াশার সাদা চাদর গায়ে জড়িয়ে সর্বরিক্ত সন্ন্যাসীর মতো শীত ঋতু নীরবে পত্রপুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে। বারবার সেই অতীত হয়ে যাওয়া শীতকে মনে পড়ছে কবির, কোনোভাবেই ভুলতে পারছেন না, তাই বসন্তকেও বরণ করে নিতে পারছেন না। বস্তুত শীতের করুণ বিদায়কে কবি কিছুতেই ভুলতে পারছেন না। প্রকৃতি বসন্তের আগমনে পুষ্প সাজিয়ে সজ্জিত হলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি, তাই বসন্ত তার মনে সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জাগাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, কবির প্রথম স্বামী ও কাব্যসাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এই কবিতায় ফুটে উঠেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতাটির পাঠ পর্যালোচনা। আশা করি কবিতাটি তোমরা বুঝেছ, আর কোন অংশ না বুঝে থাকলে কমেন্টসে জানাবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।